নমস্কার বন্ধুরা, কাকলি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আর একটা গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে যে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো সে গল্পের নাম রেফ্রিজারেটর, লেখিকা ডক্টর গৌরী দে। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। মণি সান্যালের জীবনে এ এক অদ্ভুত ঘটনা। সামান্য মাইনের চাকরি করে শুধু দিন আনা দিন খাওয়া, এছাড়া আর কোনো শখ স্বাদ মেটানোর কোনো সুযোগই আসেনি তার জীবনে। হঠাৎ সেই সুযোগ তিনি পেয়ে গেলেন। খুব আনন্দ করে একদিন তিনি একটা ফ্রিজ কিনে ফেললেন। বাড়ির লোক তো অবাক, সামান্য রোজগারে ফ্রিজ! নিশ্চয়ই তিনি কোনো ধার দেনা করেছেন। মণি সান্যালের মুখে তৃপ্তির হাসি। বললেন, ধার দেনা করে শখ মেটানোর বান্দা আমি নই। তবে পেয়ে গেলাম প্রায় নিখরচায়। বলতে গেলে নিখরচায় কীরকম? সকলের কৌতূহলের আর শেষ নেই। আমার এক বন্ধু জাহাজে চাকরি করত। বন্ধুটি কিন্তু হঠাৎ চাকরি ছেড়ে দিল। কি যেন সব গণ্ডগোল হয়েছিল। সে যাক, একটা উপকার সে আমার করেছে। মাত্র 500 টাকায় এত বড় একটা ফ্রিজ আমাকে পাইয়ে দিয়েছে। বলল জাহাজে ছিল, ওরা নতুন কিনবে, বিক্রি করার সময় তো নেই, তাই যা হোক দামে ছেড়ে দিচ্ছিল। এত বড় ফ্রিজ 500 টাকা! সেকেন্ড হ্যান্ড হলেও এর দাম তো কম করে 5000। ভারী আশ্চর্য তো। আশ্চর্য তো আমিও কম হয়নি রে, কিন্তু আশ্চর্য হয়ে হাতের লক্ষ্মী পায়ে ঠেলবো এমন বোকা তো আমি নই। কিন্তু মণি সান্যাল নিজেকে যতটা ভাগ্যবান মনে করলেন ততটা কিন্তু মোটেই নয়। ফ্রিজ আসার পর থেকেই সঙ্গে সঙ্গে ফ্রিজ নিয়ে হইচই পড়ে গেল বাড়ির লোকের মধ্যে। বিশেষ করে যখন ফ্রিজটা ঠান্ডা হলো, ঠান্ডা জল খেলো বাড়ির লোক, তখন সে কি আনন্দ সবার মুখে। মণি সান্যাল সব দেখতে লাগলেন আর মনে মনে তৃপ্তি পেতে লাগলেন। এমন করে তো কোনোদিন তিনি ওদের মুখে হাসি ফোটাতে পারেননি। নিজে একবারও ফ্রিজে হাত দিলেন না। তার মনে হলো নিজে মাথা ঘামানোর চেয়ে এই দৃশ্য বসে বসে দেখাই বরং অনেক বেশি সুখদায়ক। এই করে কেটে গেল 7টা দিন। 7 দিনের দিন রাত্রিরে সেই অদ্ভুত ঘটনাটা ঘটে গেল। সেদিন বাড়ি শুদ্ধ সব নেমন্তন্ন, মণিবাবুরও নেমন্তন্ন। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। পেটের গণ্ডগোলে প্রায় শয্যাশায়ী। মণি সান্যালের গৃহিণী ছেলেপুলেদের নিয়ে নেমন্তন্নে যাবার জন্য কিন্তু তৈরি। যাবার সময় তিনি বলে গেলেন, ফ্রিজের মধ্যে খাবার আছে, খেয়ে নিয়ে মনে করে একটু গরম করে নিতেও পারো, আমরা চললাম। মণি সান্যাল হ্যাঁ না কিছু বললেন না। ভাবলেন এই হচ্ছে জগৎ, কত স্বার্থপর দুনিয়ার মানুষ, তাদের জন্যই ফ্রিজ আনলুম, তাদের দেখেই আমার আনন্দ, অথচ কেউ তো একবারও আমার কথা চিন্তা করল না। ভাবলেন এই জন্যই বুঝি দস্যু রত্নাকর বাল্মীকি হতে পেরেছিলেন। যাই হোক, রাত তখন 9টা হবে। মণি সান্যাল ফ্রিজ খুললেন খাবার বার করার জন্য, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে সশব্দে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিলেন। বাড়িতে কেউ নেই। কি করবেন তিনি? কি করা উচিত এখন তার? এ কেমন করে সম্ভব হলো? কি করলো? ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে গেল। উনি কেন কোনো উপায় যেন না দেখে থানায় ফোন করলেন। ফোন বাজলো, ওপার থেকে কেউ বলে উঠল, হ্যালো। মণি সান্যাল কান পেতে শুনলেন, কথা বলতে চেষ্টা করলেন, পারলেন না। ভয়ে
তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কথা বলার শক্তি তার নেই। তিনি ভাবলেন হয়তো তিনি চোখে ভুল দেখেছেন। মৃতদেহ, মৃতদেহটা একটা অল্প বয়সী সুন্দরী যুবতীর। দেখে বাঙালি বলে মনে হলো না। মণি সান্যাল হঠাৎ খুব শক্ত হয়ে গেলেন। চোখের বিবাদ ভঞ্জন করার উদ্দেশ্যে ফ্রিজটা খুললেন। না, ভুল তার হয়নি। এই তো পরিষ্কার তিনি দেখতে পাচ্ছেন মৃতদেহটাকে রাখা হয়েছে ভেতরে। আবার সশব্দে ফ্রিজ তিনি বন্ধ করে দিলেন। তারপর উত্তেজনা কমতে একতলায় বসবার ঘরে গিয়ে বসে রইলেন। খাওয়া দাওয়ার কথা ভুলেই গেলেন তিনি। এক এক মিনিট অফুরন্ত প্রতীক্ষা যেন ফুরোতে চায় না। অবশেষে সবাই ফিরল। অবাক হয়ে গেল সব মণিবাবুর উদ্ভ্রান্ত চেহারা দেখে। ছুটে এলো ওরা। কি হয়েছে? কোনো কথা বললেন না মণিবাবু। খুব আস্তে আস্তে বললেন, ফ্রিজ খোলো। ফ্রিজ খোলা হলো। দরজাটা খুলে রেখেই গিন্নি বললেন, খুলেছি, এবার কি করব বলো? যত সব ভিতুর ডিম আমার কপালে জোটে গা। মণিবাবু গিন্নির দিকে তাকিয়ে বললেন, নেই? গিন্নি এত বড় হাঁ করে বললেন, ও মা, এ কি গো, কি থাকবে? মণিবাবু বললেন, কোনো মেয়ের মৃতদেহ? ছ্যা 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 ছ্যা, এ তুমি কি বলছো গা? ফ্রিজের মধ্যে মরা থাকবে, তাও মানুষের? অন্যমনস্ক হয়ে যেন বললেন মণিবাবু, আমি কিন্তু নিজে চোখে দেখেছিলুম। গিন্নি ফ্রিজের দরজা খুলে বললেন, আবার দেখো দেখো, তুমি কি দেখতে পাচ্ছ কি দেখছো না? ভালো করে চেয়ে দেখো তো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। খুব সাহস করে ফ্রিজের ভেতর একবার উঁকি মেরেই পালিয়ে গেলেন মণিবাবু। ওই তো, ওই তো আছে। না, নেই, জোর গলায় বললেন মণিবাবুর গৃহিণী। আশ্চর্য, একমাত্র মণিবাবু ছাড়া আর কেউ মৃতদেহটা দেখতে পাচ্ছে না। সকলেই দেখছে স্বাভাবিক। মণি সান্যাল একমাত্র মানুষ যিনি দেখছেন ফ্রিজের মধ্যে একটা মৃতদেহকে ঢুকিয়ে রাখা হয়েছে। 2-4 দিনের জন্য অফিসের কাজ বন্ধ করলেন ডাক্তারবাবু। তার বক্তব্য, অধিক পরিশ্রমের ফলে এসব ইলিউশন দেখা যেতে পারে। মণিবাবু কিন্তু শুনলেন না কারো কথা। সোজা অফিসে চলে গেলেন। ওই বাড়ি থেকে তাকে পালিয়ে আসতেই হবে। ওখানে থাকলে তিনি পাগল হয়ে যাবেন। কিন্তু এও বা কী করে সম্ভব হচ্ছে? তিনি একমাত্র দেখতে পাচ্ছেন, আর কেউ দেখতে পাচ্ছেন না। আচ্ছা, ভুতুড়ে কাণ্ড তো। ভুতুড়ে কাণ্ড, ভুতুড়ে কথাটা মনে আসতে হঠাৎ চোখ দুটো জলজল করে উঠল। অফিস ছুটি হতে তিনি সোজা চলে গেলেন বন্ধুর বাড়ি। যে বন্ধুর কাছ থেকে তিনি ফ্রিজ নিয়েছিলেন তার কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। অর্থাৎ গিয়ে আর দেখা পেলেন না। বসতে হলো প্রায় ঘণ্টাখানেক। তারপর দেখা গেল বন্ধু চঞ্চলদের সঙ্গে। চঞ্চলবাবু একটু বেরিয়েছিলেন। ফিরে এসে বন্ধুকে দেখে বোবা। কী রে, কী ব্যাপার? মণিবাবু কিন্তু হাসলেন না, গম্ভীর হয়ে বললেন, তুই আমার অনেক দিনের বন্ধু চঞ্চল, এত বড় সর্বনাশ আমার কেন করলি? সর্বনাশ? মণি, কি বলছিসটা কি? আমি তোর সর্বনাশ করেছি? হ্যাঁ, করেছিস। তুই একটা ভুতুড়ে ফ্রিজ আমাকে গছিয়েছিস। জেনে শুনে এত বড় সর্বনাশ কেন করলি? ভুতুড়ে ফ্রিজ? হা হা করে হেসে উঠল চঞ্চল। বললেন, হাসালি ভাই, ভুতুড়ে ফ্রিজের নামও আমি কিন্তু কোনোদিন শুনিনি। হাসিসনি চঞ্চল, আমার কথার উত্তর দে। সত্যি বলবি? মনে রাখিস ছোটবেলার বন্ধু আমরা। বল, তোদের জাহাজে কোনো যুবতী মেয়ে ছিল? ছিল বই কি। মেয়েটির নাম এমিলি, ফর্সা, মাথায় খয়েরি চুল। চমকে উঠলেন চঞ্চল। তুই তুই কি করে জানলি? বল,
এবার মেয়েটিকে কি মরতে হয়েছে? তুই তুই তোকে এসব কে বলেছে? বল চঞ্চল, তোর কথার ওপর আমার জীবন নির্ভর করছে। তুই বল চঞ্চল, লুকোসনি। হ্যাঁ, মেয়েটি আত্মহত্যা করেছিল। তারপর তার মৃতদেহটা তোরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলি, তাই না? মণি, এসব কথা কাউকে বলিস না যেন। কেউ জানে না আজ অবধি। তুই কি করে জানলি বল তো? তার আগে তুই বল, এই জন্যই কি তুই চাকরি ছেড়েছিস? আর এই জন্যই কি তুই সস্তায় তুই আমাকে কিনিয়ে দিয়েছিস? উত্তর দে, উত্তর দে বলছি। হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, ফ্রিজটা কোনো রকমভাবেই ভুতুড়ে বলে আমরা কেউ জানতাম না। এই প্রথম শুনছি। সব কিছু তুই আমায় খুলে বল তো চঞ্চল। আমি জানতে চাই, কেন এমিলির আত্মা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বল তুই, বল। তবে শোন, এমিলি একটা খ্রিস্টান মেয়ে, খুব গরিব। আমাদের জাহাজের ক্যাপ্টেন ওকে দয়া করে কাজ দিয়েছিলেন। কিন্তু এমিলির স্বভাব ছিল চুরি করা। অভাবে তার স্বভাব নষ্ট হয়েছিল। প্রায়ই আমাদের টাকা পয়সা চুরি করে যেতে লাগলো। এই নিয়ে এমিলিকে অনেক বকাঝকা করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন ও খোদ ক্যাপ্টেনের সিন্দুক খুলতে গিয়ে ধরা পড়ে গেল। ক্যাপ্টেন আর রাগ সামলাতে পারলেন না, প্রচণ্ড মারধর করলেন। এমিলি সে আঘাত সহ্য করতে পারল না, সেই রাতেই মারা গেল। ব্যাপারটা পুরো লুকোনোর প্রয়োজন হয়ে পড়ল, কেননা তখন জাহাজ বন্দরে এসে গেছে। এমিলির দেহটা ফেলা নিয়ে সমস্যা দেখা গেল। পুলিশ জানতে পারলে দারুণ ঝামেলা, হয়তো ক্যাপ্টেনের ফাঁসি হয়ে যেতে পারে। মাছ সমুদ্রে হলে জলে ফেলে দিলে কেউ টের পেত না, কিন্তু বন্দরে এটা সম্ভব নয়। অথচ 5-6 দিন আগে জাহাজ ছাড়বেও না। এই 5-6 দিন ওর দেহটাকে কোথায় রাখা যায়? যেখানে রাখবে পচে গন্ধ বেরোবে। এজন্য শেষ পর্যন্ত ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল। তারপর জাহাজ ছাড়বার পর কদিন বাদে ওকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়। কিন্তু তুমি কেন চাকরি ছাড়লে? এমিলির প্রেতাত্মা কি তোমাকেও দেখা দিত? না, তা কোনো দিন হয়নি। তবে 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 কি? এরপর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ওই ফ্রিজের ভেতরে আর কোনো খাবার দাবার রাখা যাচ্ছিল না। যা রাখা হচ্ছিল সঙ্গে সঙ্গে তা পচে যাচ্ছিল। আমার মনে করেছিলাম আমরা যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে। অনেকবার সারানো হলো, কোনো ফল হলো না। তখন ক্যাপ্টেন বললেন এই ফ্রিজটা বিক্রি করার জন্য। না বিক্রি হলে ওটা আমাদের ফেলেই দিতে হতো। কিন্তু তুমি কেন চাকরি ছাড়লে বললে না তো? বলছি, এমিলি যাবার পর 1 মাস ধরে আমি কিছু খেতে পারতুম না। যে খাবারই খেতে যেতুম সঙ্গে সঙ্গে মনে পড়তো এমিলিকে তাল তুবড়ে কীভাবে ফ্রিজে ঢোকানো হয়েছিল। সেই দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিলুম না। এর ঠিক 1 মাস পরে ক্যাপ্টেন হঠাৎ মারা গেলেন। একদিন সকালে উঠে সবাই দেখল ডেকের ওপর ক্যাপ্টেনের মৃতদেহ। চোখ দুটো স্থির, মনে হয় কেউ যেন তাকে ভয় পেয়েছিল, দেখিয়েছিল। দিন 4-5 পরে আমাদের আর একজন গেল, ঠিক ওই একইভাবে। আমার মনে হলো জাহাজটা অভিশপ্ত হয়ে গেছে। একদিন হয়তো আমাকেও এভাবে মরতে হবে। কলকাতায় জাহাজ নোঙর করতেই সঙ্গে সঙ্গে চাকরিতে ইস্তফা দিলাম। জাহাজে যে কজন পুরনো নাবিক ছিলেন তারা ফ্রিজটা ডকে নামিয়ে দিয়ে আমাকে বললেন, চঞ্চলদা, পারেন তো বিক্রি করে দিন ফ্রিজটা, নয়তো আপনি নিয়ে নিন। এই অভিশপ্ত জাহাজে আমরা পুরনো আর কোনো জিনিস রাখবো না, সব নতুন দিয়ে সাজাবো। সারা জাহাজ রং করব, তারপর শান্তি সন্তেয়ন করে তবে জাহাজ চালাবো। এত কাণ্ড জেনেও তুমি আমায় ফ্রিজটা বিক্রি করলে? এ কীরকম বন্ধু তুমি চঞ্চল? বিশ্বাস করো, আমি কিন্তু বুঝতে পারিনি ফ্রিজের মধ্যে এমিলির আত্মা ঘুরে বেড়াবে। আমি আমি অত্যন্ত লজ্জিত মণি। তুমি তুমি তোমার টাকা ফেরত নিয়ে যাও। না চঞ্চল, তার চেয়ে তুমি ওটা অন্য কাউকে বিক্রির ব্যবস্থা করে দাও, তাতে আমার উপকার হবে।
কিন্তু বাদ সাধল মণি সান্যালের বাড়ির লোকেরা। তাদের বক্তব্য এ ফ্রিজ তারা কিছুতেই বিক্রি করতে দেবে না। এতদিন পরে তারা যে সুখের মুখ দেখেছে, মণি সান্যালের নাকি কোনো অধিকার নেই তার থেকে তাদের বঞ্চিত করার। মণি সান্যাল খুব পড়লেন বিপদে। শেষকালে চঞ্চলের সঙ্গে পরামর্শ করতে গেলেন চার্চে। সেখানে ফাদারের সাহায্যে অ্যামেলির আত্মার সদ্গতি কামনা করে করণীয় যা করার করে মণি সান্যাল বাড়ি ফিরে আসলেন। শুধু একটা কাজ তার বাকি রইল। ফাদারের ইচ্ছে ওই ফ্রিজটাকে একবার চার্চের দরজার কাছে নিয়ে গিয়ে রাখা। ফাদার তাতে মন্ত্রপুত জল দিয়ে শুদ্ধ করবেন। এই ব্যবস্থা করতে অসুবিধা হলো না, কারণ বাড়ির লোক দেখল মণি সান্যাল যখন ওটা বিক্রি করার জন্য জেদ করছেন না, তখন তার ইচ্ছা অনুযায়ী এটা করা যেতে পারে। বাড়ির লোকের কাছে যদিও এর কোনো গুরুত্ব ছিল না, তবুও পাগলের কাণ্ড ভেবে তারা বিরক্ত হলেও বাধা দিল না। সব কিছু মিটে যাওয়ার পর একদিন আবার ফ্রিজ খুললেন মণি সান্যাল। না, আর অ্যামেলিকে দেখতে পাওয়া গেল না। দারুণ শান্তিতে নিঃশ্বাস নিলেন তিনি। তবে এরপর কিন্তু কোনো দিনও আর তিনি ওই ফ্রিজ ব্যবহারও করেননি। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে ফিরে আসবো আর একটা নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য টাটা।